नमस्कार बंधुरा आजकेर विषय बड़ अद्भुत अद्भुत बोलते आमी यदिओ सिनेमार अतटा बोद्धा नई तबे प्राइवेट प्रैक्टिसे किछुदिन जाबत किछु मा बाबा एसे बोलछेन डाक्तारबाबू आमादेर छेलेमेয়েরা भीषण कोरियान सिनेमा देखছে विशेष करे जारा इंग्लिश मिडियामे बा इंग्रेजी माध्यमे पड़ुआ छेलेमेয়েরা तादेर मধ্যে कोरियान सिनेमा देखार प्रवणता हठात् करे खूब बृद्धि पेয়েছে मने हठात् एकटा संशय उद्भव हलो भारतवर्षे अच्छा बांगला सिनेमा ना है सेरकम आप टू द मार्क होच्छे ना बोले अनेके देखछे ना यदिओ एखनकार किछु बांगला सिनेमा किन्तु आमार आमी देखेछि बेश भालो लेगेছে तार मধ্যে একটা बेश प्रज्ञा आछे एबं একটা प्रश्न रेखे যায় सिनेमार शेषे একটা ज्वलंत समस्यार ओपर একটা प्रश्न থেকে যায় তাছাড়া বলিউডের বিভিন্ন মুভি আছে হলিউডের থ্রিলার মুভি আছে সায়েন্স ফিকশনের ছবি আছে তাছাড়া কেন সবাই একটা দুর্বোধ্য কোরিয়ান ভাষা তো জাপানিজ কোরিয়ান এই ভাষাগুলো তো আমাদের সহজবোধ্য নয় যদিও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া বা কিশোর কিশোরীরা ইংলিশ তার সাবটাইটেল দেখেই হয়তো সিনেমাটা দেখছে কিন্তু একটা কোরিয়ান সিনেমা দেখার প্রবণতা বেড়েছে স্বভাবতই আমিও ভীষণ উৎসাহিত হয়ে গেলাম কেন এই একটা দুর্বোধ্য ভাষার তথাকথিত কোরিয়া বা জাপান এদের সাথে তো আমাদের সেই রকম ভাবে সবকিছু মিল খায় কি তাহলে কেন নতুন প্রজন্মের কিশোর কিশোরীরা এমনকি অনেক অল্প বয়সী যুবক যুবতীর সাথেও আমি কথা বলেছি তারাও ভীষণ কিন্তু কোরিয়ান সিনেমার উপরে ইন্টারেস্টেড এবং নিয়মিত তারা দেখেন দেখুন এই ব্যাপারে এই ভিডিওটি বানাতে গিয়ে আমার যে ব্যাপারগুলো খুব চোখে লেগেছে এবং মনে হয়েছে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই আলোচনাটি শুধু অল্প বয়সীদের তরফে নয় বড়দের তাদের মা বাবার তরফেও কিছুটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাই এই পর্বের শুরুতেই বলি এই তথ্যচিত্রটি বা এই ভিডিওটি আমি বানিয়েছি বেশ কিছু কোরিয়ান মুভি দেখেছি আমি নিজে দেখেছি এবং কোরিয়ান মুভি কেন এই অল্প বয়সীদের এতটা আলোড়িত করছে বা এতটা দেখতে উৎসাহিত করছে তার একটা মানে কিছু তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরছি এই তথ্যগুলোতে যারা দেখছে অল্প বয়সী কিশোর কিশোরী যুবক যুবতীরা তারা তো বটেই কিন্তু তারা এই দেখতে গিয়ে যে তাদের পড়াশোনার ক্ষতি করছে তার জন্য যে তাদের মা বাবা উদ্বিগ্ন তাই মা বাবাদের তরফেও কিছুটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই সিনেমাগুলো আদৌ ভালো না আদৌ ভালো নয় তাই এই পর্বটি দেখার জন্য আমি 7টা না 6টার মতো সিনেমার কথা বলেছি বিভিন্ন সময়ের 2000 সালের পর থেকে আপনারা পারলে সেগুলোর একটু দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বাচ্চাদের বুঝতে আমাদের ভুল হবে না আমরা বাচ্চাদের আরো ভালো করে বুঝতে পারবো তাহলে পর্বটি শুরু করার আগে আমার পরিচয় পরে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রক্টোলজিস্ট লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল শুরুতেই আমরা যেরকম বললাম ভারতীয় যুব সমাজ ও কোরিয়ান সিনেমার একটি গভীর সমাজ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমরা এখানে করতে চলেছি কতগুলো ছবি মা বাবাদেরও দেখতে অনুরোধ করব নাম্বার 1 বার্নিং 2018 সালের বই নাম্বার 2 প্যারাসাইট 2019 সালের বই নাম্বার 3 ওল্ড বয় 2003 সালের বই নাম্বার 4 মেমোরিজ অফ মার্ডার 2003 সালের বই নাম্বার 5 দ্য হ্যান্ডমেডেন 2016 সালের বই নাম্বার 6 ট্রেন টু বুসান 2016 সালের বই নাম্বার 7 সাইলেন্সড 2011 সালের বই এবার এই বইগুলো আপনারা একটু দেখবেন না হলে কিন্তু এই যে তথ্যগুলো আমি দিচ্ছি এবং কোরিয়ান সিনেমা কেন দেখতে এত উৎসাহিত হচ্ছে এটা বুঝতে পারবেন না এবার একে একে পয়েন্ট অনুযায়ী সেগুলো বলি নাম্বার 1 পোস্ট মডার্ন যুব সমাজের সংকট ও কোরিয়ান সিনেমার প্রতিধ্বনি প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করুন কি অদ্ভুত মিল আজকের ভারতীয় যুব সমাজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যুব সমাজ বাস করছে অতিরিক্ত প্রতিযোগিতা অতিরিক্ত কম্পিটিশন ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা সামাজিক মা বাবার প্রত্যাশার চাপ তোকে এই পড়াচ্ছি সেই পড়াচ্ছি তুই আরো ভালো হ আরো ভালো রেজাল্ট কর আরো সফল হ আরো পয়সা কামা সর্বোপরি একাকিত্ব ও পরিচয় সংকটের মধ্যে দিয়ে চলেছে এবার এই সংকটগুলো দেখুন সব পোস্ট মডার্ন সোসাইটির বৈশিষ্ট্য যাতে দক্ষিণ কোরিয়ার যুব সমাজও দীর্ঘদিন এটা ভোগ করে চলেছে কোরিয়ান সিনেমার ভূমিকা দেখুন কোরিয়ান সিনেমা এই সংকটকে অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়ে কিন্তু ঢেকে রাখেনি
বরং তার নগ্ন বাস্তবতা তুলে ধরেছে। এই সিনেমাটার একটু দেখতে পারেন আপনারা, 2018 সালের সিনেমা বার্নিং। এটাতে প্রতিটা ছত্রে ছত্রে যুব সমাজের নিঃশব্দ রাগ, ক্লাস অ্যাংজাইটি, অস্তিত্বের সংকটের প্রতীক, এগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। ভারতীয় বেকার শিক্ষিত যুবকের মানসিক অবস্থার সঙ্গে এই কোরিয়ার সিনেমার কিন্তু গভীর মিল রয়েছে। 2 নম্বর, শ্রেণী বৈষম্য। ভারত ও কোরিয়ার যৌথ বাস্তবতা এটা। সমাজতাত্ত্বিক বিশ্লেষণ কি? ভারত এবং কোরিয়া উভয় দেশেই দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, কিন্তু তার ফলস্বরূপ কি হয়েছে? ধনী আরো ধনী হয়ে গেছে, মধ্যবিত্ত আরো অনিশ্চিত হয়ে গেছে, গরিব আরো প্রান্তিক হয়ে গেছে। এই ইকোনমিক অ্যাংজাইটি যুব সমাজ সবচেয়ে বেশি অনুভব করে। এর পরের সিনেমাটা দেখুন, প্যারাসাইট, 2019 সালের সিনেমা। এই সিনেমাটাতে বাড়ি, আলো, গন্ধ সব কিছু যেন শ্রেণী বৈষম্যের প্রতীক। হার্ড ওয়ার্ক ইকুয়াল টু সাকসেস, এই মিথ কিন্তু এই সিনেমাটা ভেঙে দেয়। ভারতীয় মধ্যবিত্ত যুবকদের কাছে এটি অত্যন্ত রিলেটেবল। নায়ক, খলনায়ক, এই যে চরিত্রর যে ভাঙা গড়া, মনস্তাত্ত্বিক দিক থেকে দেখুন বলিউডের সিনেমাগুলো নৈতিকভাবে স্পষ্ট, আশাবাদী, কিন্তু বাস্তব জীবনটা কি সত্যি তাই? তা নয়। কোরিয়ান সিনেমা কি করে? কোরিয়ান সিনেমার এখানে মুখ্য চরিত্রগুলো নৈতিকভাবে ধূসর, মানসিকভাবে ভাঙা, সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত, ঠিক ভারতীয় সমাজের মতো। পরবর্তী সিনেমা দেখুন, ওল্ড বয়, 2003 সালের ছবি এটা। এই সিনেমাটা দেখা নয় প্রতিশোধ নয়, বরং ট্রমা, অপরাধবোধ মানুষকে মানসিক ধ্বংসের দিকে নিয়ে যায়। গল্পতে বলা আছে যুব সমাজ বুঝতে পারে আমি একা নই। এই বইটিতে দেখানো হয়েছে নৈতিক অনিশ্চয়তা, অস্তিত্ববাদ, এক্সিস্টেন্টালিজমের। আধুনিক যুব সমাজ প্রশ্ন করে ন্যায় কোথায়? সিস্টেম কি সত্যিই কাজ করছে? তাহলে সমাজে এত দুর্নীতি কেন? কোরিয়ান সিনেমা এই প্রশ্নগুলোর সহজ উত্তর দেয় না, বরং একটা প্রশ্নের দ্যোতক রেখে যায়, আপনাকে ভাবতে বাধ্য করে। পরবর্তী সিনেমায় চলে আসুন, মেমোরিজ অফ মার্ডার, 2003 সালের ছবি। এই ছবিটা দেখানো হয়েছে অপরাধ ধরা পড়ছে না, রাষ্ট্র ও পুলিশের সীমাবদ্ধতা, যুব সমাজের রাষ্ট্রের ওপর বিশ্বাসহীনতার প্রতিফলন। ভিজুয়াল স্টোরি টেলিং, নীরবতার ভাষা দিয়ে এই ছবিটা যেন বলা। সিনেম্যাটিক বিশ্লেষণ, কোরিয়ান সিনেমায় নীরবতা কথা বলে, মারপিট, ডিসুম ডাসুম এগুলো নয়, আলো, ছায়া, এই মানসিক অবস্থা যেন ফুটিয়ে তুলেছে। ক্যামেরা চরিত্রের মন পড়ে। পরবর্তী সিনেমা দ্য হ্যান্ডমেডেন, 2016 সালের বই। নারী দমন, যৌন রাজনীতি, ক্ষমতার খেলা, এগুলো সব দৃশ্যের মাধ্যমে বক্তব্য, সংলাপ নয়। সবসময় চোখা সংলাপ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এসব বলার দরকারই নেই। নীরবতা দিয়েও অনেক কিছু বলা যায়। এই বুদ্ধিভিত্তিক স্টাইল ইন্টেলেকচুয়ালিটিকে স্টিমুলেশন করে। 6 নম্বর একটা পয়েন্ট হচ্ছে জ্বর হাইব্রিলেশন, জ্বর ভাঙার সাহস। শিল্পগত দিক থেকে কোরিয়ান সিনেমা একাধিক জ্বর মানে একাধিক রসাত্মবোধ মিলিয়ে দেয়, যেমন থ্রিলার সাথে সামাজিক আলোচনা, হরর কিন্তু মানবিকতা, অ্যাকশন কিন্তু ট্র্যাজেডি। এর পরবর্তী ছবিটা দেখুন, ট্রেন টু বুসান, 2016 সালের ছবি। এখানে জম্বি কামড়ে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে, থেকে অন্য মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। এইটা আসল নয়, কিন্তু আসল ভিলেন হলো স্বার্থপরতা। দুর্যোগের সময় মানুষের প্রকৃত চরিত্র উন্মোচিত হয়। মানসিক স্বাস্থ্য, নীরব যন্ত্রণা, মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ করে কোরিয়ান সিনেমা। ভারতে মেন্টাল হেলথ এখনো সামাজিকভাবে ট্যাবু। কোরিয়ান সিনেমা এই নীরব যন্ত্রণাকে দৃশ্যমান করে তোলে। সাইলেন্সড, 2011 সালের এই ছবিটা। প্রাতিষ্ঠানিক নির্যাতন, সমাজে নীরবতা, নট স্পিকিং ইজ অলসো এ ক্রাইম, মানে এই বার্তা যুব সমাজকে নাড়া দেয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না গড়ে তোলা, এটাও কিন্তু একরকম অন্যায়। এছাড়া বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, গ্লোবাল ইউথ আইডেন্টিটিতে সাংস্কৃতিক বিশ্লেষণ, যেরকম নেটফ্লিক্স, প্রাইম ভিডিও ইত্যাদি যুব সমাজকে তৈরি করেছে একটা গ্লোবাল কালচারাল কনজিউমার হিসাবে। ভাষা নয়, বরং এক্সপিরিয়েন্সই গুরুত্বপূর্ণ। কোরিয়ান সিনেমা তাই আর বিদেশি নয়, এটি গ্লোবাল ইউথ কালচারের অংশ। বলিউডের বিকল্প নয়, প্রতিবিম্ব নয়। কোরিয়ান সিনেমা বলিউডের শত্রুও নয়, বরং বলিউড যা বলতে পারেনি, ভারতীয় সমাজ যে চাপা দিয়ে দেয়, যে জিনিসটা ভারতীয় সমাজ ওপেন করতে চায় না, চাপা দেয়,
সেটাই কোরিয়ান সিনেমা প্রকাশ করে। চূড়ান্ত উপসংহারে বলতে হয়, ভারতীয় যুব সমাজ কোরিয়ান সিনেমা ভালোবাসে কারণ এটি তাদের বাস্তব মানসিক অবস্থার প্রতিচ্ছবি। এটি আনন্দের পাশাপাশি অস্বস্তি তৈরি করে। শুধু আনন্দ নিয়ে হল থেকে হ্যাপি এন্ডিং, নায়ক নায়িকা মিলে গেল, বিয়ে হয়ে গেল, এটা এন্ডিং নয়। কিছু প্রশ্ন থাকতে হবে সিনেমার মধ্যে। এটি প্রশ্ন তোলে কিন্তু উত্তর চাপিয়ে দেয় না। এটি বড় হওয়ার ব্যথা, পেইন ফর গ্রোয়িং আপ দেখায়। কোরিয়ান সিনেমা তাই যুব সমাজের কাছে শুধু বিনোদন নয়, এটি মানসিক সামাজিক আত্মপরিচয়ের ভাষা। তাই বড়দের প্রতি অনুরোধ, অ্যাটলিস্ট যে সিনেমা সাতটি আমি বললাম সেটাও একটু দেখুন। তারপরে দেখুন না সন্তান কোন পথে আছে। এত বিচলিত হওয়ার কিছু নেই। আশা করি একটু হলেও ধারণা দিতে পেরেছি। নতুন সমস্যা বলে মনে হচ্ছে মা বাবাদের, নতুন সমস্যা নয়, একটু ছোটদের বোঝার চেষ্টা করুন। আশা করি এতে সবারই উপকার হবে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এই পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার। শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।